জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার এনসিপির উপরে হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় দলটি। এরপর পাল্টা কর্মসূচি দেয় ছাত্রদল ও যুবদল। সংঘাত এড়াতে পুরো পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। মোতায়েন করা হয়েছে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এখন হবিগঞ্জের সড়কে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। হবিগঞ্জ প্রতিনিধিকে সাথে নিয়ে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা আর চরম উত্তেজনার মধ্য দিয়ে হবিগঞ্জের পথে রওনা দেন এনসিপি নেতারা। শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে হবিগঞ্জে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির যাত্রাপথে বাধা দেয় পুলিশ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিরাপত্তায় থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আবার কথা বলতেছেন আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো, আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্র দলের বিরুদ্ধে। এতে এনসিপি নেতা সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হন। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। এই হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশ ঘোষণা করে জেলা ছাত্রদল ও যুবদল। অতর্কিতভাবে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের যে গাড়িবহর ছিল সেখানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়ার ছোট ভাই তাহসিন। বাবা নাজমুল হককে নিয়ে তাহসিন প্রধানমন্ত্রীর কাছে যায়। সন্তান হারানো বাবার প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে তাহসিনকে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নিজের সই করা একটি বাস্কেটবল ও ড্রোন সেটও উপহার দেন তাকে। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, সরকার প্রধানের সাথে দেখা করতে পেরে সে খুব আনন্দিত ও অনুপ্রাণিত। তারুণ্যের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্রান্তিকালে হাল ধরা এই তরুণরাই দেশের শক্তি। বিকেলে রাজধানীর তেজগাঁ আহসান উল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নানা সমস্যা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে এগোচ্ছে সরকার। আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে, একটা ফ্যাসিবাদকে হ্যাটি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সব কিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। দলীয় লোক নিয়োগ দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁয়ের ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে সরকার এই নিয়োগ দিয়েছে বলে জানান তিনি। খায়রুল ইসলামের রিপোর্ট।
সদ্য নিয়োগ পাওয়া ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি ও স্থানীয় সরকার নির্বাচনে দলের বিভিন্ন সুপারিশ তুলে ধরতে বুধবার নির্বাচন কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন নির্বাচন কমিশনারের সাথে। বৈঠক শেষে গোলাম পরোয়ার বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন, সেই তৎপরতার জন্যই তাকে এখানে স্পেশালি অ্যাসাইন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের প্রস্তাবিত বিধিমালায় এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না বলে যে বিধিনিষেধ দেওয়া হচ্ছে তার বিরোধিতা করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশ্ন তোলেন, জাতীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না? বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই, এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে এটা তার খেলাফ। এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামাতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, গ্রেফতারকৃত লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করা হবে। গ্রেফতার পরোয়ানা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয় বলেও জানান তিনি। সার্বভৌমত্ব ও পারস্পরিক স্বার্থ বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ঢাকা দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ ও সফর সম্পর্কে পর্যালোচনা চলছে। এ সময় দীনেশ ত্রিবেদী জানান, সংস্কৃতি, ক্রীড়া ও ভিসা প্রক্রিয়া সহজ করা সহ সব বিষয়ই তাদের বৈঠকের আলোচনায় স্থান পায়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় ভারতীয় হাই কমিশনার পদে দায়িত্ব পাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দীনেশ ত্রিবেদী। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ও পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা দীনেশ ত্রিবেদী। মিটিংটা খুবই ভালো হয়েছে and I am looking forward for a relation which is absolutely the foundation of which is the mutual benefit from people to people from both sides. Culture to music, even cricket. সব কথাবার্তা হলো। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে উদ্গ্রীব রয়েছে দিল্লি। আশা করেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান নানা সমস্যা সমাধানের। That we are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. And we are all looking forward to that. পরে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আগামী দিনে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি। আগামীতে আমাদের দুদেশের সম্পর্ক যাতে আমরা পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব, এই বিষয়ে আমরা একমত পোষণ করি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন,
আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। তবে এই সৌজন্য সাক্ষাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি। সব আমাদের মধ্যে যা বিষয়গুলো আছে আগামী দিনগুলি সব নিয়ে তো আমরা আলোচনা করব। অজিত দোভাল সাহেবের সঙ্গে আমার ম্যানুয়ালিতে দেখা হয়নি, জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে এবং সাধারণভাবে উনি জানেন যে মিস্টার ত্রিবেদীর সঙ্গে আমার বৈঠক আছে এবং আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখা হবে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ মূল্যায়নে বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় অংশ নেবেন। সফরে বাংলাদেশের পররাষ্ট্র নীতির বর্তমান অগ্রাধিকার এবং আঞ্চলিক ও কৌশলগত অবস্থান পর্যালোচনা করাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ এই দূতের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ঠিক 1 মাস পর মার্কিন দূতের এই আগমন কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের রুটিন এই সফরের কেন্দ্রে বেইজিং ও মস্কোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কের গভীরতা মুখ্য বিষয় হতে পারে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। প্রথম সফর হিসাবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন, শুধু আমাদের সঙ্গে না, অন্যান্য অনেক স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা বলবেন। তার আমাদের রোহিঙ্গা সমস্যাটা সম্পর্কে উনি অবগত আছেন। সকল বৈদেশিক সাহায্য আমরা যা পেয়েছি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে এবং সকল আন্তর্জাতিক পার্টনারকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ সর্বাধিক এবং এটা আমরা অ্যাকনোলেজ করি ধন্যবাদের সঙ্গে। উনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে আমরা আশা করছি। কর্মকর্তাদের যোগসাজশে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি হয় বলে স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, স্বাস্থ্য সহায়ক যন্ত্রপাতি কেনাকাটায় অপরিকল্পিত বিনিয়োগ দুর্নীতিবাজদের টিকিয়ে রেখেছে। রাজধানীতে জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত 5.5 বছরে কোনো ক্যাম্পেইন না হয় দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে ব্যয়ের দক্ষতা শীর্ষক গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দর স্বাস্থ্য নিশ্চিত করা না গেলে জাতি একটি দেশকে কিছুই দিতে পারবে না। 2020 সাল থেকে দেশে হামের কোনো ক্যাম্পেইন হয়নি বলেও জানান তিনি। লাস্ট কেয়ারটেকার গভর্নমেন্টকে যখন ইউনিসেফ অনুরোধ করেছে যে উইল বি প্রবলেম ইউ বাই দ্য ভ্যাকসিন, তারা কিনে নেয়। এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিনেটেড বেবিস। ADB helped us and we went for buy, we bought and UNICEF delivered the medicine very quickly and we started the campaign. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সাংবিধানিক অধিকার বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্বশীলদের সীমাহীন দুর্নীতির কারণে বিতর্কিত হয় সরকার। অফিসারদের সাথে মিলেমিশে 11 কোটি টাকার মেশিন আওয়ামী লীগ আমলে 18 কোটি টাকা দিয়ে 2টা রেডিও থেরাপির মেশিন কেনা হয়েছে। এইভাবে অনেক এক্সরে মেশিন আনা হয়েছে, বাট দেয়ার ওয়াজ নো টেকনোলজিস্ট। আনপ্ল্যান্ড ইনভেস্টমেন্ট অফ দ্য হার্ড আর্ন মানি অফ দ্য পুয়ার পিপল অফ দিস কান্ট্রি। জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়াতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে চীনের সহায়তায় বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আমরা প্রত্যেকটা উপজেলা জেলা হাসপাতালে 10 বেড করে আমরা ডায়ালিসিস সেন্টার চালু করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। এভরিথিং ইজ রেডি। এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে আমরা 50,000 ডায়ালিসিস স্থাপন করতে যাচ্ছি। 8টা বিভাগীয় স্টেশনে স্পেশালাইজড ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে। নিউরোসার্জারি নতুন বিল্ডিং আমরা অলরেডি অ্যারেঞ্জ করেছি।
আগামী 15ই আগস্ট এটা আমরা উদ্বোধন করব। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি, যার মধ্যে 80,000 shall be the women। দেশের প্রায় 73% মানুষ নিজের পকেট থেকে চিকিৎসার ব্যয়ভার বহন করে জানিয়ে কর্মশালায় বলা হয়, এটা রোধ করতে অর্থের দক্ষ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীতে কমছে না গ্যাস সংকট। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক স্টেশন এখন সাময়িকভাবে বন্ধ। কোথাও কোথাও সীমিত পরিসরে গ্যাস চালু থাকলেও সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর নাকাল নগরবাসী। প্রেশার নাই, গ্যাস লাইনে গ্যাস নাই, তো গ্যাসটা দিব থেকে এই আমরা এইভাবে চলতেছি আর কি। এই যে কেউ 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা 1 টিপ বা 2 টিপ মারতে পারে, গ্যাস থাকে না। আবার দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। গ্যাসের দাম বাড়াই দাও, কোনো সমস্যা নাই, কিন্তু গ্যাস স্টেশন ভালো পাওয়া যায়। প্রাইভেট গাড়ি ভিআইপি ওই যে সিরিয়ালে দেয়, আমরা প্রেশার পাই না, আমরা পাই 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম গ্যাস পাই। এক টিপ মাইরে আবার সিরিয়াল দেওয়ার লাগে। গ্যাস নিতে হইব, না খেয়া না নেয়া সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে। গ্যাসের স্বল্প চাপের নেতিবাচক প্রভাব শিল্প খাতেও। অনেক কারখানায় গ্যাস না থাকায় কমিয়ে দেয়া হয়েছে উৎপাদন। সময়মতো উৎপাদিত পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় সংশ্লিষ্টরা। বাসাবাড়িতেও গ্যাস সংকট এখন চরমে। অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রান্নাবান্না। ফলে বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন অনেকেই। এদিকে তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় 450 MMCFD কমে গেছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।